আমাদের যে টপিক আজকে কুলম্বস ল সেটা শুরু করা যায়। তো কুলম্বস কি করেছিল আমি এখানে হেডিং করছি, কুলম্বের সূত্র। সে বলেছিল যে দুটো চার্জ, পয়েন্ট চার্জ, কিন্তু একটা সাপোজ Q1 আর একটা Q2, যদি একটা ডিস্টেন্সে সেপারেট হয়ে থাকে, সাপোজ সেই ডিস্টেন্সটা R বলে দিলাম আমি, যে কোনো মিডিয়ামেই থাকতে পারে, সে বাই মাধ্যমে থাকতে পারে বা অন্য যে কোনো মিডিয়ামে থাকতে পারে, যদি থাকে তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। সেটা আকর্ষণ বল কখন হবে? যদি এই দুটো বিপরীত আধান হয় তবে আকর্ষণ বল হবে, আর যদি সম আধান হয়ে যায় তাহলে বিকর্ষণ বল হবে। যাই হোক, একটা বল তাদের মধ্যে কাজ করছে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলটার যে মান, সেটা কে আবিষ্কার করেছিল বা বের করেছিল? সেটা হচ্ছে কুলম্ব বলে একজন বিজ্ঞানী, তিনি বের করেছিলেন। সেই বলটার মান কত হবে? তার সূত্র অনুযায়ী এই যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা সবসময় এই আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে? কি বললাম? এই যে মধ্যে এই দুটো আধানের মধ্যে যে বলটা ক্রিয়া করছে, সেটা সবসময় আধান দুটোর মানের গুণফলের সমানুপাতিক। আর একটা কথা বলেছিল যে এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/r², F প্রপোর্শনাল টু 1/r²। আর এই ক্ষেত্রে কিন্তু সবসময় আরটা ধ্রুবক থাকবে, আর এক্ষেত্রে Q1 ও Q2 সেটা ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এবার এই সূত্র থেকে, এই সূত্র দুটোকে আমরা একত্রিত করে যদি লিখি, তাহলে যৌগিক ভেদ কাজে লাগাতে হয়। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এই যে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r² লিখতে পারি। এবার এই প্রপোর্শনালিটি চিহ্ন তুলে দিয়ে আমরা যদি সমান আনতে যাই, তাহলে সেখানে একটা ধ্রুবক লাগাতে হয়। সেই ধ্রুবকটা আমি এখানে K ড্যাশ ধরে নিলাম। K ড্যাশ ধরলাম, তার কারণ আছে, তোমরা একটু পরে সেটা জানতে পারবে। Q1 Q2 বাই r²। এখানে যে K ড্যাশটা, সেই K ড্যাশটাকে আমরা কুলম্বের ধ্রুবক বলে থাকি। ঠিক আছে? এই K ড্যাশটা কিন্তু বিভিন্ন একক পদ্ধতির উপর নির্ভর করে। ঠিক আছে? তো আমরা এখন এই K ড্যাশটা বিভিন্ন একক পদ্ধতি এবং মাধ্যমের উপর নির্ভর করে, একটু আগে বললাম। তাহলে এইটার উপর কিভাবে নির্ভর করছে এবং বিভিন্ন মাধ্যমে ও বিভিন্ন একক পদ্ধতিতে এই সূত্রটা কিরকম রূপ নেয়, সেটা আমরা এখন দেখব। তো তার আগে আমি একটা ছক করে নিই। এটা আশা করি বোঝাতে পেরেছি যে এই দুটোকে যখন একত্রিত করলাম যৌগিক ভেদ কাজে লাগিয়ে, তখন এটা হয়ে গেল এরকম। জাস্ট এই দুটো গুণ হয়ে যায়, যৌগিক ভেদ বলি কিন্তু করতে হয় গুণ। আর এখানে কিন্তু Q1 Q2 ও R এগুলো সবই কিন্তু চল, প্রত্যেকেই চল। ঠিক আছে? এখানে K ড্যাশটা ধ্রুবক, K ড্যাশটা কি বললাম? কুলম্বের ধ্রুবক। এটা বিভিন্ন একক পদ্ধতি ও ব্যবহৃত যে মিডিয়ামে চার্জগুলো আছে সেটার উপর নির্ভর করে। তো তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে কুলম্ব সূত্রের একটা জেনারেল রূপ। বিভিন্ন একক পদ্ধতিতে এবং বিভিন্ন মাধ্যমে এই সূত্রটার বিভিন্ন রূপ কিন্তু আমরা দেখতে পাবো। সেই রূপগুলোই এখন আমরা পরপর দেখব। তো তার আগে আমি একটা ছক করে নিই। এখন আমরা কুলম্বের সূত্রের বিভিন্ন একক পদ্ধতিতে ও বিভিন্ন মাধ্যমে যে গাণিতিক রূপগুলো হয় সেগুলো দেখব। তার আগে আমি ওপরে দেখো কুলম্বের সূত্রে যেটা পেয়েছিলাম ওখানে, সেটা লিখে রাখছি K ড্যাশ Q1 Q2 বাই r²। এটা আমরা পেয়েছিলাম। এই ফর্মুলাটা এই মানে সিজিএস পদ্ধতিতে বাই মাধ্যমে কিরকম রূপ হয় সেটা দেখতে হবে। সিজিএস পদ্ধতিতে অন্য কোনো মাধ্যমে বা এটার রূপ কিরকম হয় সেগুলো এখন পরে আমরা দেখব। তারপর এসআই পদ্ধতিতেও দেখব। এই ফর্মুলাটাই এই যে বাই মাধ্যমের ক্ষেত্রে যদি বলি, এই K ড্যাশের ভ্যালুটা কিন্তু 1 হয়ে যায়। তাহলে এখানে Fটা কত হবে? জাস্ট Q1 Q2 বাই r², এটাই দাঁড়াবে। যদি আমি এখানে লিখতে যাই এসআই পদ্ধতিতে, এই সিজিএস পদ্ধতিতে অন্য যে কোনো মাধ্যমে, তাহলে F ইকুয়াল টু হবে Q1 Q2 বাই K r²। এখানে যে Kটা লিখলাম, সেই Kটা অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি ওই যে K ড্যাশের ভ্যালুটা হলো 1/K, তাই না? দেখো K ড্যাশ ছিল, তার জায়গায় 1/K লিখেছি। আর এই K এর ভ্যালুটা হচ্ছে এই মাধ্যমটা, যে মাধ্যমটা নিয়েছি সেই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে? বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও বলা হয় এটাকে। এবার এসআই পদ্ধতিতে চলে আসে।
এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য এই যে ফর্মুলাটা সেটা দাঁড়াবে কত 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এইখানে এই যে কে ড্যাশের ভ্যালুটা কত পেলাম 1/4πε0, ঠিক আছে। আর এইখানে যে এপসাইলন নট যেটা পেলাম সেটা হচ্ছে বায়ু মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমের এটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। আর এটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার এই ফর্মুলাটা যদি এখানে আমি লিখি তাহলে কি হবে 1/4π কেটা চলে আসবে, এই যে কেটা এখানে যেমন এসেছিল কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার দাঁড়াবে, ঠিক আছে। তারপর এখানে আমরা যে কেটা লিখলাম এই সেই কে এপসাইলন নট এটার পরিবর্তে কিন্তু আমরা এপসাইলন কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এটা যদি লিখি কে এপসাইলন নটের জায়গায় যদি এপসাইলন লিখি তাহলে এই রূপটা কিরকম হবে, দেখো কিরকম হচ্ছে। এফ ইকুয়াল টু তাহলে লিখতে পারি 1/4π কে এপসাইলন নটের জায়গায় জাস্ট এপসাইলন লিখে দিলাম, এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা দাঁড়ালো আমার বিভিন্ন একক পদ্ধতিতে ও বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা এই কে ডিফাইন করতে পারি কিভাবে, দেখো এপসাইলন, এই এপসাইলন নটটা যদি নিচে চলে যায় এপসাইলন বাই এপসাইলন নট এটাই হচ্ছে কিন্তু কে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, তাহলে বলতে পারি যে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার যে অনুপাত সেটাকে আমরা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলি। এটা ছাড়াও আরো অন্য একরকম ভাবে ডিফাইন করা যায়। তুমি যদি এটাকে আর এটাকে যদি ভাগ করে দাও তাহলে দেখো কে পেয়ে যাবে। তো সেই জন্য আমরা এই কেটাকে এইভাবে ডিফাইন করতে পারি এফ এআর বাই এফ মিডিয়াম, এইভাবে কিন্তু কে ডিফাইন করা যায়। তাহলে কি বলতে পারা যায়, তুমি এটাকে ভাগ করে দেখে নেবে, এটা তো এআর এ আছে, এই যে এটাকে যদি আমি এআর বলি এফ এআর আর এটাকে যদি এফ মিডিয়াম বলি তাহলে এইটা ভাগ এটা যদি করো তাহলে কিন্তু কে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা এভাবেও যে দুটো আধানকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি রাখা হয় বায়ু মাধ্যমে আর অন্য যে কোনো একটা মাধ্যমে, তাহলে বায়ু মাধ্যমে যে ফোর্সটা কাজ করবে সেইটা আর ওই মাধ্যমে যে ফোর্স কাজ করবে এই দুটোর অনুপাতকেও কিন্তু আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। তো আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সকলের। এবার আমরা এই জায়গাটার উপর ভিত্তি করে একটা কোশ্চেন আলোচনা করে নিই। কোশ্চেনটা হচ্ছে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক আশি বলতে কি বোঝো, বা আশি কথার অর্থ কি? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আশি কথার অর্থ কি হবে। আমরা একটু আগে দেখলাম যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা কে, সেই কে এর মান এখানে আশি বলে দিয়েছে, ঠিক আছে। এবার আশি আবার কে মানে আমরা দেখলাম এফ এআর বাই এফ মিডিয়াম, এখানে যদি কে এর মান আমি আশি বসিয়ে দিই তাহলে এফ এআর বাই এফ মিডিয়াম, তাহলে এফ মিডিয়াম যদি এখানে বের করি তাহলে এফ এআর বাই 80 চলে আসছে। তার মানে কি বুঝতে পারলাম যে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক আশি কথাটার অর্থ হলো যদি দুটো আধানকে বায়ু মাধ্যমের থেকে জলের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, বায়ু থেকে জলে নিয়ে যাওয়া হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা বায়ুতে কাজ করছিল জলে গিয়ে তার 80 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 1/80 অংশ হয়ে গেল। তার মানে কি বায়ু মাধ্যমে যে আকর্ষণ বলটা কাজ করছিল জলে গিয়ে সেটা কমে যায়। কতটা কমে যায়? এই যে 1/80 গুণ, ঠিক আছে। এটাই হচ্ছে এই কথাটার অর্থ। তো এবার আমরা কি করব, ওই যে কিছু ট্রাম আমরা দেখলাম এপসাইলন, এপসাইলন নট, তারপরে কে, এগুলোর মান কত বা এগুলোর কি একক সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমে চলে আসো যে এপসাইলন নট এর একক নিয়ে। একক যদি আমি বের করতে যাই তাহলে এখান থেকে আমরা একক বের করতে পারবো এফ ইকুয়াল টু 1/4π এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে তুমি এপসাইলনটা বের করে নাও, এদিকে গুণ করে দাও 4π এপসাইলন নট
ইকুয়াল টু 1/f q1 q2 বাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে যদি তুমি এপসাইলন বের করে নাও তাহলে 1/4 পাই এফ q1 q2 বাই আর স্কোয়ার এটা দাঁড়ালো। এবার এইগুলো বিভিন্ন রাশিগুলোর আমার একক জানা আছে, তাহলে আমি এসআই এককটাই বের করছি। এসআই একক কি হবে, এখানে 4 পাইয়ের 1/4 পাই এটা তো কোনো এসআই একক হয় না, তাই আমরা উপরে q1 q2 এর একক কি, q1 এর একক কুলম, q2 এর একক কুলম, তাহলে কুলম লিখে দিলাম, দুটো আছে তাই কুলমের স্কোয়ার হয়ে গেল। ফোর্সের একক কি নিউটন, নিচে বসালাম, আর এটার একক মিটার, তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমার এপসাইলন নটের একক। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1। সিজিএস এককেও বের করা যায়, কিন্তু সিজিএস এককটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এবার আমরা এই ইপসাইলন নটের মানটা বের করব। ইপসাইলন নট এর মান, ইপসাইলন নট মান বের করার আগে আমাকে এই যে টার্মটা 1/4 পাই এপসাইলন সেটার মান কত সেটাকে জেনে নিতে হবে। 1/4 পাই এপসাইলন এটার মান হয় 9 × 10⁹। ঠিক আছে, এখান থেকে তুমি খুব সহজেই ইপসাইলন নটের মানটা বের করে নিতে পারবে। তাহলে ইপসাইলন নটের মান কত হবে দেখো, 1/4 পাই × 9 × 10⁹, এটাই হয়ে যাবে ইপসাইলন নটের মান। এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মোটামুটি 8.85 × 10⁻12 এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার ইপসাইলন নটের যে একক সেটা এখানে বসিয়ে দাও, কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1, এটাই হয়ে গেল তোমার, সরি এখানে মিটার স্কোয়ার হবে, তাহলে এটা -2 হবে। এই হয়ে গেল তোমার অ্যান্সার। এবার আমরা কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ভেক্টর রূপ আর কিছুই না, জাস্ট একটা দিক দিয়ে দাও, আর কিচ্ছু না। আমি ভেক্টর রূপটা বলার পর এখান থেকে দু একটা প্রবলেম করব, তাহলে আজকের ক্লাস সমাপ্ত। তো ভেক্টর রূপটা কি, আমি ধরো এইখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, এইখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে। সাপোজ এই আধানটা q1, এই আধানটা q2, এটার অবস্থান ভেক্টর r1 আর এইটার অবস্থান ভেক্টর r2। যদি আমি এই q1 আধানের জন্য q2 আধানের উপর বল বের করতে যাই তাহলে এই বরাবর একটা ভেক্টর কাজ করবে, সেই ভেক্টরটাকে আমি বললাম, সেই ফোর্সটাকে বললাম F12। ঠিক আছে, এবং এই যে ডিস্টেন্সটা সেটাকে এইভাবে ডিনোট করতে হবে r12। ঠিক আছে, তাহলে এই r12 যেটা আসছে সেটা মানে কি লিখতে পারি, r2 - r1 এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এদের যদি ইউনিট ভেক্টর নিই আমি, সেই ইউনিট ভেক্টরটা কি হবে, r12 এটা ইউনিট ভেক্টর যদি নিই তাহলে হবে কি, হবে r12 ভেক্টর বাই r12 ভেক্টরের মড, এটা হবে। ঠিক তো না কি, অবশ্যই। এবার আমরা এইখানে কুলম্বের সূত্রটা লিখছি। কুলম্বের সূত্র লিখছি কি, q1 আধানের জন্য q2 এর উপর প্রযুক্ত বল, সেটা আমি F12 দ্বারা ডিনোট করলাম, ভেক্টর সাইন দিয়ে দেবো। আগে কিন্তু ভেক্টর সাইন দিইনি, ভেক্টর সাইন যেহেতু দিচ্ছি তার মানে এইখানে একটা দিক আমাকে দিতে হবে। আগে শুধু মানটা বের করেছিলাম, তো আমি দিকটা আমি এসআই পদ্ধতিতে লিখছি 1/4 পাই এপসাইলন নট। এখানে কি হবে, q1 q2, এবার এই ডিরেকশনটা কোনটা, r21, এই যে মড অফ r12 এটা হলো। ঠিক আছে, এবার এটা দিক দিতে গেলে r12 যে ইউনিট ভেক্টর সেটা দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করে দেওয়ার পর এটাই কিন্তু হয়ে গেল, তুমি যদি এক দূর রেখে দাও তাহলেই হয়ে গেল। কিন্তু আর একটা কাজ করতে পারো, এইটা দিয়ে, এটা দিয়ে এটাকে প্রকাশ করতে পারো। তাহলে তাই করছি, দেখো F12 যদি লিখি তাহলে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r12, এটার স্কোয়ার তো ছিলই। এবার এইটা মানে এটা লিখতে পারি ভেক্টর r12 বাই ভেক্টর r12 এর মড। এবার এটা গুণ হয়ে কিউব হয়ে যাবে, তাহলে F12 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r12 এর কিউব করে দিলাম, আর এখানে ভেক্টর r12 থেকে গেল। এটাও কিন্তু তুমি লিখতে পারো।
এবার তুমি যদি এইটাকেই Q2 আধানের জন্য Q1 এর উপর বল বের করতে যাও, তাহলে এখানে R12 পরিবর্তে R21 হয়ে যাবে। তাহলে এখানে আমি করে দেখাচ্ছি সেটাকে আমি F21 দিয়ে ডিনোট করলাম। Q2 আধানের জন্য Q1 আধানের উপর বল, সেটা আমরা এভাবে লিখতে পারি 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই R21 তার কিউব, আর এখানে ভেক্টর R21 লিখে দিলাম। এবার তুমি যদি এইটা আর এটা দেখতে যাও তাহলে পরস্পরের বিপরীতমুখী হবে। তুমি দেখবে এখানে আমি করে দেখাচ্ছি, R21 যদি বের করি তাহলে এখানে হবে R1 মাইনাস R2। এবার এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিলে R2 মাইনাস R1 হয়ে গেল। তাহলে এটা মানে কি লিখতে পারো না, R12 মাইনাসে। তাহলে এই জায়গাটায় তুমি যদি F21 কে যদি R12 এর সাপেক্ষে লিখতে যাও, এই জায়গাটায় R12 লিখতে যাও, তাহলে একটা মাইনাস চলে আসবে। মাইনাস 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই R21 এর কিউব, আর এখানে R12 লিখে দিলে যেহেতু মাইনাস নিয়েছো। এবার এইটা মানে দেখো F12, তাহলে এখান থেকে তুমি F21 ইজ ইকুয়াল টু মাইনাস F12 লিখতে পারো। তার মানে কি বোঝা গেল, পরস্পর সমান ও বিপরীতমুখী বল কিন্তু এরা প্রয়োগ করছে। একে যেদিকে বল প্রয়োগ করছে সেম একই বল দিয়ে এ এর উল্টো দিকে বলটা প্রয়োগ করছে, সেটা এখানে বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কুলম্বের সূত্র, নিউটনের যে থার্ড ল, সেই থার্ড লটাও মেনে চলে, সমান ও বিপরীতমুখী বল। এই ছিল তোমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এরপরে আমরা তো একটা প্রবলেম করে নিই, তাহলে আজকের ক্লাস শেষ। আচ্ছা, প্রবলেম করার আগে আমরা আধানের বিভিন্ন এককগুলো নিয়ে একটু কথা বলে নিই, তারপরে আমরা প্রবলেমে আসছি। আধানের সিজিএস যে এককটা হয়, সে এককটা হয় স্ট্যাট কুলম, আর এসআই এককটা হয় কুলম। তো এই স্ট্যাট কুলম বা কুলম এগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব সেটাই এখন দেখা। তাহলে স্ট্যাট কুলম দেখো কিভাবে ডিফাইন করছি। ধরো আমরা যে ফোর্সটা পেয়েছিলাম, সেই ফোর্সটা কত পেয়েছিলাম, F ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে, যেহেতু তাহলে সিজিএস পদ্ধতিতে লিখছি Q1 Q2 বাই R², এটা পেয়েছিলাম। এবার যদি আমি ধরে নিই Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু 1 স্ট্যাট কুলম, কখন হবে এটা 1 স্ট্যাট কুলম যদি ধরে নিই, তাহলে কখন হবে F এর মানও যদি 1 হয় 1 ডাইন, আর R এর মানও যদি 1 সেমি হয়, তবে এটা হবে। কি বোঝাতে পারলাম ব্যাপারটা, যে দুটো সমমানের আধান সেগুলো 1 স্ট্যাট কুলম হবে কখন, যদি সেই আধান দুটোর মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল 1 ডাইন হয় এবং তাদেরকে 1 সেমি দূরত্বে যদি রাখা হয়, তবেই প্রত্যেকটা আধানের মান হবে 1 স্ট্যাট কুলম করে। আরেকবার রিপিট করছি, দুটো সমমানের আধান তাদেরকে 1 সেমি দূরত্বে রাখা হয়েছে এবং তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল যদি 1 ডাইন হয়, তাহলেই প্রত্যেকটা আধানের মান হবে 1 স্ট্যাট কুলম। অনুরূপভাবে যদি আমরা কুলমটাকে ডিফাইন করতে চাই, তাহলে এরকমভাবে ডিফাইন করব যে দুটো আধান তাদের মধ্যে ক্রিয়াশীল বল 1 নিউটন এবং তাদেরকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়েছে। দেখো R ইকুয়াল টু 1 মিটার আর তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল 1 নিউটন। যদি তাই হয় তাহলে ওই প্রত্যেকটা 1 নিউটন নয়, এখানে বলটা হবে 9 × 10⁹ নিউটন। দুটো আধান তাদেরকে 1 মিটার দূরত্বে রাখা হয়েছে এবং যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন বল কাজ করে, তখন প্রত্যেকটা আধানের মান হবে কত করে, Q1 বলো বা Q2 বলো, দুটোই হবে 1 কুলম করে। এটাই হচ্ছে আমার সিজিএস ও এসআই একক এবং তাদের সংজ্ঞা। এবং এগুলোকে আমরা যদি এদের সম্পর্ক দেখতে যাই, তাহলে সম্পর্ক কি হবে, সম্পর্কটা হবে 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই স্ট্যাট কুলমের কে আমরা ইএসইউ আধানও বলতে পারি, ইএসইউ আধানও বলা যায়। এটা হলো তোমার
আধানের বিভিন্ন একক। এবার আমরা কয়েকটা প্রবলেমে চলে যাই। প্রথম প্রবলেম হচ্ছে, আমি আর পুরো প্রবলেমটা লিখছি না, কিউ মানের একটা আধান, সেটাকে আমরা ডিভাইড করব। তো ডিভাইড করে কি অনুপাতে ভাগ করলে এদের মধ্যে, যেহেতু সেম একটাই আধান থেকে ভাগ করছি আমি, সাপোজ একটা কিউ আর একটা কিউ মাইনাস এক্স, ঠিক আছে, এইভাবে ভাগ করলাম। যদি ভাগ করি এবং একটা সেপারেটে রাখি, তাহলে কি অনুপাতে ভাগ করলে এই দুটোর মধ্যে বিকর্ষণ যে বলটা সেটা সর্বাধিক হবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে আরেকবার বলে রাখি, কিউ মানের একটা আধান, সেটাকে কি অনুপাতে বিভক্ত করলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল ম্যাক্সিমাম হবে। আমি ধরে নিচ্ছি এটা আর দূরত্বে আছে, ঠিক আছে, একটাকে ধরলাম কিউ আর একটাকে ধরলাম কিউ মাইনাস কিউ। তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করবে, বিকর্ষণ বলছি কেন, তখন এই আধানটা থেকেই তো এইটা তৈরি হয়েছে, তাহলে এটা আর এটা সেম চার্জ, তার জন্য বিকর্ষণ বল। এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটা হবে, আমি সিজিএস পদ্ধতিতেই করছি, বারবার আর 1/4 এপসাইলন নট লেখার দরকার নেই। তাহলে ফর্মুলাটা কি হবে, কিউ ইন্টু কিউ মাইনাস কিউ বাই আর স্কোয়ার, এটা হবে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, ঠিক আছে। এবার এটাকে এই বলটা বলেছে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কখন হবে, সেটার জন্য আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করার পর সেটাকে জিরো করতে হবে, জিরো করার পরেই আমি কিন্তু এই কিউ1 বা কিউ2 এর মানগুলো পেয়ে যাব। তাহলে এটাকে আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেখো এটা নির্ভর করছে কিসের উপর, আর এর উপর কিন্তু নয়, কিউ এর উপর। তাই এটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। যদি এফ ইকুয়াল টু এফ ম্যাক্স হয়, তাহলে ডিএফ ডিকিউ অবশ্যই জিরো হবে। আমরা জানি যে ম্যাক্সিমাম মিনিমা যেটা আমরা পড়েছি, সেটার যে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে তার ডেরিভেটিভটা জিরো হয়। তাহলে এখানে আমি ওটাই করছি, দেখো ডি ডি কিউ অফ কত, এইটা কিউ কিউ মাইনাস কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার 1/r² তো ধ্রুবক এখানে বেরিয়ে গেল, আর এটাকে তুমি ভেতরে গুণ করে দাও, ডি ডি কিউ অফ ভেতরে যদি গুণ করে দাও তাহলে কত হচ্ছে, কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়াল টু জিরো। আমি এখানে লিখছি 1/r² এদিকে গুণ করে দিলে ওদিকে চলে যাচ্ছে। তারপরে এখানে দেখো, যদি এবার এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে কিউ এর সাপেক্ষে কিউ এর ডেরিভেটিভ 1 হয়, আর এটার ডেরিভেটিভ হয় 2q ইকুয়াল টু জিরো হয়ে গেল। এখান থেকে তুমি এই কিউ এর ভ্যালুটা বের করে নাও, -2q ইকুয়াল টু -q, মাইনাস মাইনাস কেটে গিয়ে কিউ এর মান হচ্ছে কত, q/2। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই আধানটাকে দুটো সমান ভাগে যদি ভাগ করি, দিয়ে একটা দূরত্বে যদি রেখে দিই, তাহলে সেই আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলটা সবচেয়ে বেশি হবে। দেখতেই পেলে আমরা করলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু এই রিলেটেড প্রবলেম আলোচনা করব, এবং তারপরে ইলেকট্রিক ফিল্ডের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট নিয়ে আমাদের পরের ক্লাসটা হবে। তারপরে ইলেকট্রিক ফিল্ডেরও যে গাণিতিক সমস্যাগুলো হয় সেগুলো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।